টাকা এমন একটি জিনিস যা একজন ভিখারি থেকে শুরু করে বিলিয়নিয়ার পর্যন্ত টাকার পেছনে ছুটে। টাকা কিন্তু একটি কাগজের টুকরো মাত্র, কিন্তু এটি মানুষের কাছে নেশার মতো কাজ করে। নেশা বলছে এই কারণে যার অনেক টাকা আছে সেও টাকার পেছনে ছুটে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব টাকা কেন এতটা পাওয়ারফুল, টাকা কখন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে এবং কেন তৈরি হয়েছিল। এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পৃথিবীতে টাকা পয়সা আসার আগে যে প্রথা ছিল তা হলো বিনিময় প্রথা। একটি পণ্য বা সেবার মাধ্যমে আরেকটি পণ্য বা সেবা বিনিময় করা হতো। ৯,০০০ থেকে ৬,০০০ খ্রিস্টপূর্বের আগে গবাদি পশুপালন ও ফসলের চাষকে কেন্দ্র করে গৃহস্থলী পশু পাখি ও উদ্ভিদজাত পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এখানে সমস্যা ছিল কৃষি উৎপাদনের ক্ষেত্রে, কারণ কৃষি উৎপাদনের ক্ষেত্রে ফসল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। অর্থাৎ কৃষকদের যে কোনো কিছু কেনার প্রয়োজন হলে তাদের তাৎক্ষণিকভাবে পরিশোধ করার কোনো উপায় ছিল না। এ সময় উদ্ভব হয় বাকিতে কোনো কিছু নেওয়া বা ঋণের প্রথা। কিন্তু বাকিতে কোনো কিছু নেওয়ার জন্য অথবা ঋণ তো আর এমনিতেই দেওয়া সম্ভব নয়, তাই তখন থেকেই লিখিত বিবরণী বা প্রমাণপত্রের প্রয়োজনীয়তা শুরু হয়। কিন্তু এখানে কৃষকটির সাথে যে বিনিময় করবেন তিনিও ভুগতে থাকেন একটি অবিশ্বাসে। সব মিলিয়ে বিনিময়ের জন্য সঠিক লোক খুঁজে পাওয়া ছিল একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আর এই সমস্যা সমাধানের জন্য একটি নিরপেক্ষ তৃতীয় বিনিময়ের মাধ্যম তৈরির প্রবণতা দেখা দেয়। তৃতীয় নিরপেক্ষ মাধ্যমটি এমন একটি বস্তু হবে যার মাধ্যমে অনায়াসে লেনদেন করা যাবে কোনো পণ্য বা সেবা। এই ধারণার আঙ্গিকে সর্বপ্রথম ৩,০০০ খ্রিস্টপূর্বে একটি বিনিময় পরিকাঠামো প্রতিষ্ঠা হয়েছিল মেসোপটেমিয়ার শহরগুলিতে। তারা উদ্ভাবন করেছিল গচ্ছিত সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা। কৃষকরা তাদের শস্য মন্দিরে জমা করত, আর সেই জমার রেকর্ড থাকতো মাটির তৈরি একটি ট্যাবলেটে। জমা দেওয়ার সময় কৃষককে দেওয়া হতো মাটির তৈরি একটি টোকেন, যেটি রসিদের কাজ করত, এবং এটি দিয়ে তারা তাদের ঋণ পরিশোধ করত। এখান থেকেই সৃষ্টি হয় প্রতিনিধি মুদ্রার ধারণা। পরবর্তীতে এই মেসোপটেমিয়ানরাই উদ্বোধন করে পৃথিবীর প্রথম মুদ্রা শেকেল। সময়টি ছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। রৌপ্য দিয়ে তৈরি শেকেল দিয়ে মূলত ওজনের ভিত্তিতে লেনদেন করা হতো। এর ওজন ছিল প্রায় ১১ গ্রাম, যার নামমাত্র পরিমাণ বার্লির ওজনের সমতুল্য ছিল। প্রায় ১,০০০ খ্রিস্টপূর্বে চীনের জাও রাজবংশের শাসনামলে ব্রোঞ্জের তৈরি মুদ্রার প্রচলন শুরু হয়। এর আগে অবশ্য কাউরি বা ঝিনুকের খোল দিয়ে মুদ্রা বানানো হতো। এগুলো প্রকৃতিতে সহজলভ্য ছিল বিধায় বিকল্প হিসেবে ব্রোঞ্জ দিয়ে খোদাই করে তৈরি করা মুদ্রার ব্যবহার শুরু হয়। খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীর কাছাকাছি সময় দক্ষিণ পশ্চিম এশিয়ার লিডিয়া রাজ্যে উদ্ভাবিত হয়েছিল ডিস্ক আকৃতির স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ নির্মিত মুদ্রা। নকল থেকে আসল মুদ্রা আলাদা করতে এগুলোর উভয় পাশে খোদাই করা হতো দেবতাদের ছবি বা সেই সময়কার রাজাদের প্রতিকৃতি। পরবর্তী শতাব্দীগুলোতে এগুলো গ্রিস অবধি ছড়িয়ে পড়ে। এই মুদ্রা থেকেই বর্তমান সময়ের সমস্ত আধুনিক মুদ্রা এসেছে। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্যাপকতা লাভ করে ৬৫০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বের দিকে। এ সময় ক্ষুদাইকৃত মুদ্রা দিয়ে সেনাবাহিনীর পারিশ্রমিক দেওয়া হতো। মুদ্রা হিসেবে স্বর্ণ প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় ৬০০ খ্রিস্টপূর্বে আধুনিক তুরস্কের প্রাচীন রাজ্য লিডিয়ায়। ইলেকট্রাম নামে পরিচিত রূপা ও সোনার একটি সংকর ধাতু ব্যবহার করা হতো মুদ্রাটি তৈরি করতে। কাগজের মুদ্রা সর্বপ্রথম তৈরি হয় ৭০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দে চীনে। তৎকালীন চীনে কাগজে মুদ্রা তৈরির কারখানাও ছিল। এই মুদ্রা বেশি দিন লেনদেনের মাধ্যম হিসেবে বিরাজ করতে পারেনি। ১৪৫৫ সালের পরে বন্ধ হয়ে যায় এই টাকার ব্যবহার। ১৫ শতকের মাঝামাঝি সময়ে চীন আবারও ধাতব মুদ্রায় ফিরে যায় এবং পরবর্তীতে আবারও জনপ্রিয় হয়ে ওঠে এই মুদ্রা। মধ্যযুগে রেনেসাঁর একদম শুরুর দিকে ইতালির বিভিন্ন ধনী শহরগুলোতে অভিজাত সূচনা ঘটে ব্যাংকিং ব্যবস্থার। ইংরেজি ব্যাংক শব্দটি নেওয়া হয়েছে ফরাসি শব্দ ব্যাংকো থেকে, যেটি এসেছে মূলত রোমান শব্দ ব্যাংকা থেকে। এই ব্যাংকা শব্দটির উদ্ভব আবার প্রাচীন জার্মান ব্যাংক থেকে, জার্মানে বেঞ্চ বা কাউন্টার। রেনেসাঁর সময় ফ্লোরেন্টাইন ব্যাংকারদের বেঞ্চগুলো অস্থায়ী ডেস্ক বা বিনিময় কাউন্টার হিসেবে ব্যবহার করা হতো। ১৪ শতকের দিকে ফ্লোরেন্স যুগে ব্যাংকিংয়ের আধিপত্য বিস্তার করে বার্ডি ও পেরুজি নামক রাজকীয় পরিবার দুটি। পরবর্তী ইউরোপের অন্যান্য জায়গাগুলোতে তাদের একাধিক শাখা স্থাপিত হতে থাকে। এ সময় ব্যাপক হারে জনসাধারণকে ঋণ দেয় এবং তাদের কাছ থেকে আমানত গ্রহণের কার্যক্রম ঘুরতে থাকে। অবশ্য রোমান সাম্রাজ্য পতনের মধ্যে দিয়ে পুরো ব্যবস্থাটি ধ্বংস হয়ে যায়। ১৮১৬ সালে স্বর্ণকে ইংল্যান্ডে আদর্শ মূল্যবান করা হয়। শুরু হয় গোল্ড স্ট্যান্ডার্ডের যুগ। এর অর্থ হলো প্রতিটি ব্যাংক নোট একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের প্রতিনিধিত্ব করে, তাই শুধুমাত্র সীমিত সংখ্যক ব্যাংক নোট মুদ্রণ করা যাবে। এই নিয়মটি পূর্বের যাবতীয় অস্থিতিশীল মুদ্রা ব্যবস্থার বিড়ম্বনার অবসান ঘটিয়েছিল। ১৯০০ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড আইনের পৃষ্ঠপোষকতা করেছে। ২০ শতক জুড়ে প্রধান পরাশক্তি দেশগুলোর মধ্যে ঘন ঘন যুদ্ধের ফলে এই ব্যবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত ১৯৩১ সালে যুক্তরাজ্য এবং ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যাগ করে।
বাংলাদেশের টাকার ইতিহাস বেশ সমৃদ্ধ। এর উৎপত্তি হয়েছে 14 শতাব্দীতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য পথ বিখ্যাত সিল্ক রুটের লেনদেনকৃত প্রসিদ্ধ মুদ্রা ছিল এই টাকা। শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ট্যাঙ্কো থেকে আসে। সুলতানি ট্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে চালু হয় 1329 সালে দিল্লি সালতানের সম্রাট মোহাম্মদ বিন তুগলকের সময়ে। চীনের মঙ্গল ও পারস্যদের মুদ্রার আদলে তৈরি করা এই ট্যাঙ্কা ব্যবহৃত হতো প্রতিনিধিত্বমূলক মুদ্রা হিসেবে। তামা ও পিতলের তৈরি এই মুদ্রার মূল্য বাজারের কোষাগারে স্বর্ণ ও রৌপ্য মজুদের সঙ্গে বিনিময় করা হতো। তুগলক রাজবংশের পতনের অনেক পরেও মোগল সাম্রাজ্যের শুরুর দিকে কিছু অঞ্চলে প্রচলিত ছিল এই ট্যাঙ্কা। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 1338 সালে রৌপ্য টাকার জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন। বাংলার সুলতানদের জন্য এই মুদ্রা ছিল সার্বভৌমত্বের প্রতীক। 1971 সাল পর্যন্ত পাকিস্তানি রুপিতে উর্দু বা বাংলায় দ্বিভাষিক শিলালিপি ছিল এবং একে রুপি বা টাকা উভয় নামে ডাকা হতো। এটি ছিল বাংলা টাকার প্রথম কাগজে সংস্করণ। বাংলা ভাষা আন্দোলনে পূর্ব পাকিস্তানে টাকার স্বীকৃতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ ব্যাংক 1972 সালে আনুষ্ঠানিকভাবে টাকাকে বাংলাদেশের মুদ্রা হিসেবে চালু করে। টাকা কিভাবে এলো শুধু এর উত্তরই নয়, টাকার ইতিহাস কালক্রমে টাকার বিস্ময়কর রূপ বদলটাকেও স্পষ্টভাবে উন্মোচিত করেছে, যে রূপ বদল এখনও থেমে নেই। প্রযুক্তির উৎকর্ষে ডেবিট ও ক্রেডিট কার্ড যে কোনো লেনদেনকে আগের চেয়েও সহজ করে তুলেছে। একই সঙ্গে বাড়াচ্ছে গোপনীয়তা ও নিরাপত্তা। মোবাইল অ্যাপগুলোর কারণে ক্যাশ ছাড়াই লেনদেনে অভ্যস্ত হচ্ছে গোটা বিশ্ব। এমনকি আগামী প্রজন্মের লেনদেনের মাধ্যম হিসেবে চলে এসেছে ডিজিটাল মুদ্রা। সুতরাং বর্তমানের কাগজের নোটগুলোকে জাদুঘরে রাখার দিন আর বেশি দূরে নয়। আজকের ভিডিওতে এই ছিল টাকা সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে।